কুনজর থেকে বাঁচা, বাঁচানো, সৌভাগ্যের জন্য উপাসনা করা, এসব মানা মানেই ভয়ের অন্ধকারে ডুবে থাকা। লোভ লালসার থেকেই এর জন্ম হয়। এটা একটা জাল, একটা চাল, যেটা মানুষ স্বয়ং নিজের জন্যই বিছায়। এই ধরনের ধারণা বিনা ইঙ্গিত দিয়ে মানুষকে অন্ধ শ্রদ্ধার বেড়াজালের মধ্যে ঢুকিয়ে দেয়, আর তার ফল হয় বিনাশ। ফিরছো কবে? দুদিন পরে। কি বাবা, দীপাবলিতে থাকবে না? সরি মা, কি করব, কাজটাই তো এরকম। আর আমি 14 তারিখ ফিরে আসবো না। বাবা, এই ডিলটা পোস্টপোন করা যায় না? না রে, খুব ইম্পর্টেন্ট ডিল। বাবা, ডিলটা এত ইম্পর্টেন্ট হলে আমি ওখানে চলে যাচ্ছি। না রে বাবা, এই ডিল আমি আর শুধু আমিই করতে পারবো। আর বিশ্বাস করো, এই ডিলের জন্য না আমাদের জীবনটা একেবারে বদলে যাবে। আর 14 তারিখে যখন আমি ফিরবো, একটা দারুণ পার্টি করব। চললাম। কি হরিশ বাবু? কি ভাই শঙ্কর, কেমন? দারুণ। ঠিক আছে। বাড়ির লোককে কি বললি? বলেছি সোলাপুর যাচ্ছি। বাবা, ডিলটাও সোলাপুরে? আরে মহেশ, খুব বড় ডিল এটা, বিরাট বড় ডিল। আমি না তোকে সমস্ত ডিটেলস এসে বলবো, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু দীপাবলিতে তুমি থাকবে না, ভালো লাগবে না। আরে কল্পনা, একটা দীপাবলি বড় না আমাদের সবার ভবিষ্যৎ, হ্যাঁ? তোমরা না এরকম মুখ ভার করে থেকো না। আমি সত্যি একটা বড় কাজ হাতে পেতে চলেছি, একটু হেসে হেসে বিদায় দাও, হ্যাঁ? শোন মহেশ, ক্ষেতের দিকে নজর রাখিস। হ্যাঁ বাবা। আমি আসলাম, 14 তারিখ সকালে ফিরবো, হ্যাঁ? বাই। মিলিন্দ বেরিয়েছে? ও তো 100 বছর বাঁচবে। ওই দেখ, তুই নাম নিয়েছিস আর সামনে দাঁড়িয়ে আছে আমাদের হিরো। কি ভাই, ওট ওট ওট। কি রে মিলিন্দ, সব ভালো তো? তো ভাই, হ্যাঁ, ব্যাগ ভর্তি করে নিয়ে এসছিস তো? আরে কি করে ভরে এনেছি আমি খালি জানি। এদিক ওদিক থেকে যা পেয়েছি সব তুলে এনেছি। আরে সবাই এরকম মুখ ভার করে কেন? একটা বড় কাজ করতে যাচ্ছি, খুব বড় কাজ করতে। কিন্তু সঙ্গে এতগুলো টাকা দিয়ে তুমি কি করবে? নাগপুরে একটা বড় পার্টি পেয়েছি, ডিল করতে যাচ্ছি। কিন্তু বাবা, দীপাবলির সময় কে কাজ করে? আরে আমার পাগলি, এ সবই ভাগ্যের খেলা। এই ডিলের জন্য যদি এই সময় ফিক্স হয় তাহলে এই সময় যেতে হবে। এখন এসব ছাড়ো। এই নে, এই নে, দীপাবলিতে অনেক বাজি কিনবি। আর 14 তারিখ আমি ফিরে আসলে সবাই মিলে বাজি ফাটাবো, ফুল মস্তি করবো। হ্যাঁ, কি এত চিন্তা করছো? স্কুলের কাজের জন্য কি আমি বাইরে যাইনি? তখন তো তুমি এত টেনশন করতে না। হ্যাঁ, তুমি গেছো, কিন্তু দীপাবলির দিন তো কখনো কোথাও যাওনি। মালতী, জীবনে অনেক কাজ আছে যেটা প্রথমবার করতে হয়। আমার উপর বিশ্বাস রাখো, ফিরে এসে যখন খুশির খবর শোনাবো না, দেখবে জীবনটাই অন্যরকম হয়ে গেছে, একদম ঝলমলে। আমি আসলাম। সাবধানে যেও। হ্যাঁ, সচিন বললো ডাইরেক্ট ফার্ম হাউসে যাবে। আচ্ছা। রাস্তায় কোথাও বোতল উঠিয়ে নিচ্ছি, কি বলিস? এই সাবাস, একদম মুখের কথা ছিনিয়ে ঠিক নিলি তো? বলুন। হরিশবাবু আর বাকিরা সব এসেছে? না, এখনো আসেনি, আসছে। আপনি কে? সচিন, গেটটা খুলো।
আরে শোন, আমি একটু চাট নিয়ে নিই, খুব ঝাল ঝাল করে। হ্যাঁ, নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। নমস্কার স্যার, কিরে দেবু? ওই একজন বাবু এসেছেন। হ্যাঁ, ও আমাদের বন্ধু। ওকে বসিয়েছিস তো? হ্যাঁ স্যার। এই দীপাবলি বকশিস। যা, এবার সোজা বাড়ি চলে যা আর খুব ভালো করে আনন্দ কর। আমরা 14 তারিখ পর্যন্ত এখানেই আছি। আমি কাকার সঙ্গে কথা বলে নিয়েছি, ঠিক আছে? আমি কাকাকে 14 তারিখ চাবি দিয়ে দেবো। ঠিক আছে স্যার। তুই যা। আসছি। ঠিক আছে। এই নে ব্যাগ দাও। হ্যাঁ, হ্যাঁ, দে। চলে আয়। দারুণ। দীপাবলির ঠিক একদিন আগে পানবেলের 4 জন ব্যক্তি বাড়ি থেকে বেরোলেন নিজেদের সঙ্গে প্রচুর টাকা নিয়ে। 4 জনই নিজেদের পরিবারের কাছে এটা বলেছিলেন যে তারা খুব বড় ডিল করতে চলেছেন, কিন্তু কেউই এই ডিলের ব্যাপারে খোলাখুলি কিছু বলেননি। এরকম মনে হচ্ছিল যে তারা এই ডিলের ব্যাপারে ইঙ্গিত দিতে পারে এরকম কোনো প্রমাণ ছাড়তে চাইছিলেন না। কিন্তু যেটা হলো যে দীপাবলির রাতে সেই ডিল নিঃশব্দে তাদের দরজায় এলো আর কোনো রকম আভাস ছাড়াই নিজের কাজ করে বেরিয়ে গেল। মা লক্ষ্মী, আমার সচিনের মাথার উপরে হাত রেখো। আপনি যে নম্বরে ফোন করছেন সেটা এখন বন্ধ রয়েছে। বাবা, হরিশদা ফোনই তুলছে না। এতে নতুন কথার কি আছে? হয়তো টাইট হয়ে পড়ে আছে। আরে আমি ওকে 10 বার মনে করিয়েছি। দেখ, 14 তারিখ দুপুরে ফার্ম হাউসে পুজো আছে। দুপুরের আগেই আমার চাবি চাই। দেবু তো আছে চাবিটা নেওয়ার জন্যে, আর পরিষ্কার করার জন্য ওকে বলে দিচ্ছি। হ্যাঁ, তুই ওকে ফোন কর। হ্যাঁ। হ্যাঁ মহেশবাবু বলুন। হ্যাঁ, হ্যালো দেবু, একটা কাজ কর, ফার্ম হাউসে যা আর চাবিটা নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ সাহেব, উনি তো বলেছিলেন আজ সকালে মাধববাবুকে চাবি ফেরত দিয়ে দেবেন। আরে দিয়ে যায়নি রে, সেই জন্যই তোকে ফোন করছি। এক কাজ কর, তুই গিয়ে চাবিটা নিয়ে নে আর সব পরিষ্কার করে রাখ। আমরা 11:30 নাগাদ ওখানে পৌঁছে যাব। আমি এক্ষুনি বেরোচ্ছি, আপনারা 11:30টার সময় চলে আসুন, ঘর একদম টিপটপ পাবেন। স্যার, এখানে, এদিকে আসুন স্যার। শ্রীধর, ইনি হরিশদা, আমার জ্যাঠার ছেলে, মানে আমার বাবার বর্দার ছেলে। আর এরা দুজন? এরা এরা দাদার বন্ধু। একজনের নাম শঙ্কর আর একজনের নাম মিলিন্দ।
আরেকজন ছিল, আরেকজন? এই দেবু, আমাদের ওয়াচম্যান। ও বলল যে আরেকজন নাকি ছিল, কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, সচিন, সচিন তার নাম। এটা আপনার ফার্ম হাউস? হ্যাঁ, এটা আমারই। আর এরা সবাই এই পানভেলেই থাকে। ছুটি কাটাতে এসেছিল? জানি না স্যার, এ আমায় 12 তারিখে ফোন করেছিল। দুদিনের জন্য লাগবে কাকা। আজ আর কাল? হ্যাঁ, আজ পৌঁছবো আর কাল রাত পর্যন্ত থাকবো। আরে দীপাবলির দিন তুই বাড়ি থাকবি না? আরে এমন কি বড় কাজ এসে গেল? হ্যাঁ, ব্যাপারটা ঠিক এরকমই কাকা। খুব বড় একটা ডিল চলে এসেছে। এরকম ডিল তো জীবনে একবারই আসে। দীপাবলির কি আছে, সেটা তো প্রত্যেক বছর আসে। ঠিক আছে, আমায় বোঝাতে হবে না। দেখ, মনে রাখিস, পরশু 14 তারিখ সকালে ফার্ম হাউসের চাবি আমায় ফেরত দিবি। জানিস তো, প্রত্যেক বছর দীপাবলির পর আমরা ফার্ম হাউসে পুজো করি। আর 14 তারিখ দুপুরে আমি ঠাকুর মশাইকে বলে রেখেছি, বুঝলি? হ্যাঁ কাকা, আমি 14 তারিখ সকাল সকাল আপনার কাছে চলে আসবো, তারপর একসাথে বসে চা খাবো, ঠিক আছে? আজ সকালে হরিশদা চাবি ফেরত দিতে আসেনি, তখন আমি আমাদের ওয়াচম্যান দেবুকে চাবি নেবার জন্য পাঠালাম। ও এখানে এলো আর এই সব দেখলো এখানে। তুমি ওয়াচম্যান ডিউটিতে ছিলে না কেন? স্যার, হরিশবাবু বকশিস দিলেন আর বললেন বাড়ি যা, বাড়ি গিয়ে ছুটি কাটা। আরও বললেন 14 তারিখের আগে মুখ দেখাবি না। এখানে কিছু একটা চলছিল, আর এর মধ্যে একটা লোক নিখোঁজ। হ্যাঁ সাহেব, ওই লোকটা সবার আগে এখানে এসেছিল। স্যার, এটাই হলো সেই সচিনের বাইক। আশ্চর্যের ব্যাপার, লোকটা ওর বাইক রেখে পালিয়েছে। আচ্ছা, কোনোভাবে সচিন এই ব্যাপারটা ঘটায়নি তো, তারপর বাইক ফেলে পালিয়েছে? ইন্সপেক্টর, আমি হরিশের স্ত্রী আর ওর বাচ্চাদের সাথে কথা বলেছি। ওরা এটা জানতে পেরে খুব কান্নাকাটি করছিল। বৌমা আমাকে বলল যে ও যখন বাড়ি থেকে বেরোয় সঙ্গে অনেক টাকাও ছিল। স্যার, দাদার ওই দুই বন্ধু বাড়ি থেকে অনেক টাকা নিয়ে বেরিয়েছিল। স্যার, ফার্ম হাউসের পেছনে একটা লাশ পড়ে রয়েছে। স্যার, এটাই সেই চতুর্থ লোকটা, সচিন গাওকার। শ্রীধর, ফরেন্সিকদের ডাকো আর পুরো ফার্ম হাউসটা সিল করে দাও। বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও আর 4টে ফ্যামিলির লোকেদের ডেকে পাঠাও। হ্যাঁ স্যার। 4টে খুন হয়েছিল। এরা সবাই ফার্ম হাউসে আসে আর মৃত্যুর দরজায় পৌঁছে যায়। প্রথমে পুলিশের সন্দেহ হয় হয়তো এই 4 জনের মধ্যেই কোনো একজনই অপরাধ করেছে, কিন্তু তারপর ফার্ম হাউসের পিছনে সেই চতুর্থ ব্যক্তিরও লাশ পাওয়া যায়। 4টে নিষ্ঠুর হত্যা, যা সমস্ত পানবেল আর প্রতিবেশী শহর মুম্বাইতে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। স্যার, 4 জনের মোবাইলই ক্রাইম স্পটে পেয়েছি। সবকটাই সুইচ অফ রয়েছে। 4 জনের ব্যাকগ্রাউন্ড? 4 জনের রিয়েল এস্টেটে কাজ করতো স্যার। এদের মধ্যে হরিশবাবু বেশি মালদার, নিউ পানভেল থেকে অপারেট করতো। শঙ্কররাও মিডিয়াম লেভেলের ব্রোকার ছিল।
শঙ্কররাও বেশিরভাগ ফ্ল্যাটই ভাড়ায় খাটাতো। মিলেন্দ খুব ছোটখাটো, মানে ওই পার্ট টাইম এজেন্ট ছিল। ও মূলত কাজ করতো কৃষ্ণা ইন্টারন্যাশনাল স্কুলে, ওখানে সায়েন্স ল্যাবে অ্যাসিস্ট্যান্ট ছিল। আর চতুর্থ জন সচিন? ও নিউ পানভেলের কাছে একটা গ্রামে থাকতো। ওর ফ্যামিলিতে একমাত্র দিদিমাই আছে, আর কেউ নেই। 4 জনের মধ্যে ওই সবচেয়ে ছোট এজেন্ট ছিল, এমন এজেন্ট যারা বড় প্রকারদের হয়ে কাজ করে দেয়। 4 জনই স্টেট এজেন্ট? হ্যাঁ স্যার। আর 4 জনেই নিজের বাড়িতে বলে যায় যে একটা বড় ডিল করতে যাচ্ছে ওরা, আর সাথে করে অনেক টাকাও নিয়ে যায়। আমার বাবা পুরো 7 লাখ টাকা জোগাড় করেছিলেন, সব টাকা নিজের সঙ্গে নিয়ে গেছিলেন। আরো বলেছিল যে ও মালবা যাচ্ছে, তাই বলেছিল তো? হ্যাঁ, এইটাই বলেছিলেন। বাবা ডিলটা এত ইম্পর্টেন্ট হলে আমি ওখানে চলে যাচ্ছি। না রে বাবা, এই ডিল আমি আর শুধু আমিই করতে পারি। কোনোভাবেই কি তোমরা বুঝতে পারোনি যে ও কাছাকাছি তোমাদের কাকার ফার্ম হাউসে গেছে? না স্যার, একদম না। আর আমাদের তো শক লাগলো স্যার, যে বাবা এরকম মিথ্যা আমাদের কেন বলেছিলেন। এর মধ্যে হরিশ বাবুর পোশাক কোনটা? এটাই স্যার, এই জামাটাই পড়েছিল আমার বাবা যখন উনি 12 তারিখ বাড়ি থেকে বেরিয়েছিল। স্যার, সোলাপুরে যাচ্ছি এই কথাই বলে বেরিয়েছিল। বাড়ি থেকে কত টাকা নিয়ে বেরিয়েছিল? প্রায় 6 লাখ টাকা স্যার। ফোন করেছিল দীপাবলির দিনে? না স্যার, আমি বাবার ফোন অনেকবার ট্রাই করেছিলাম, কিন্তু বাবার ফোন সুইচ অফ ছিল। স্যার, ও এই জামাই পরেছিল যখন ও বাড়ি থেকে বেরিয়েছিল। বাই। বাবা আমাকে আর ভাইকে কিছু টাকা দিয়েছিল বাজি কেনার জন্য। বলেছিল যে 14 তারিখে ফিরবে, আর আমাদের এটাও বলেছিল যে নাগপুরে কোনো কাজ আছে। কত টাকা নিয়ে বেরিয়েছিল বাড়ি থেকে? পুরো 3 লাখ স্যার। নিজের সব বন্ধুদের থেকেই ধার নিয়েছিল। আমি তো খালি চিন্তা করছিলাম যে এত টাকা ধার কেন নিচ্ছে, কিন্তু ওর একটুও টেনশন ছিল না। বলল খুব বড় ডিল, আর সবাইকে পয়সা ফেরত দেওয়ার পরও এত টাকা থাকবে যে সারা জীবন আরামে থাকবো। এটা তো তোমার বাবার জামা কাপড়। আমি আসলাম। সাবধানে যেও। হ্যাঁ, আমি ঠিক জানি না স্যার ও বাড়ি থেকে কত টাকা নিয়ে গেছিল, কিন্তু আমাকে বলেছিল যে এমন কাজ করতে যাচ্ছি যার ফলে সারা জীবন বসে খাবো। আমি মালকের কাছে প্রার্থনা করেছিলাম ওই কাজে যেন সফল হয়। ও আমার ছেলের একমাত্র সন্তান। কি বলে গিয়েছিল যে ও কোথায় যাচ্ছে? পুনে। হ্যাঁ স্যার, এটা দীপাবলির রাতের অর্ডার ছিল। 12 তারিখ রাতেও এখান থেকে অর্ডার করেছিল, বাপাট ফার্ম হাউস। মনে পড়েছে? হতে পারে স্যার। আসলে কি, দীপাবলির সময় দোকানে খুব চাপ থাকে। আরে তুমি কিছু তো রেকর্ড রাখো, কিসের অর্ডার, কে নিয়ে যাচ্ছে, কে দিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এইসব আর কি। 1 মিনিট স্যার, দেখছি। হ্যাঁ স্যার, বাপাট ফার্ম হাউসে 12 আর 13 তারিখ খাবার গেছে। অর্ডার যে দিয়েছিল তার নাম্বার 44568798, এই নাম্বারটাই পার্টি দিয়েছিল। ডেলিভারি বয়কে ডাকো। ওখানে কেউ যায়নি স্যার। হয়েছে কি স্যার, দীপাবলির রাত ছিল, আমার কাছে কোনো ছেলে ছিল না, তাও ওখান থেকে একটা ছেলে এসে পার্সেল নিয়ে গেছে। কিসে এসেছিল? অতটা তো আমার মনে নেই স্যার। আসলে কি স্যার, আমি কাউন্টার ছেড়ে কোথাও যাই না তো। স্যার, এই ছেলেটা, হ্যাঁ এই ছিল স্যার।
এরা তিনজনই ছিল স্যার, আর এ পাশের দোকানে চাটনি দিয়ে গেছিল। হ্যাঁ স্যার, অনেক মাল নিয়েছিল, চানাচুর, মশলা, মুগ ডাল, অনেক কিছু নিয়ে গেছিল স্যার। স্যার ওই হোটেল গঙ্গাতে যে নাম্বারটা পেয়েছি 333568798, ওটা জাল, এরকম কোনো নাম্বারই নেই। পুরো প্ল্যান করে গিয়েছিল চারজন, মদ, স্ন্যাক্স সমস্ত কিছুর আয়োজন করেছিল, কিন্তু কেউ একটা অন্য প্ল্যান করে রেখে দিয়েছিল। স্যার কোনো মহিলা সংক্রান্ত ব্যাপারও তো হতে পারে। এমন কি কারণ থাকতে পারে যার কারণে চারজনকেই মারা হলো? তিনজনকে গুলি করলো আর একজনকে অন্যভাবে। কোনো ভারী আর শক্ত জিনিস দিয়ে মাথায় আঘাত করা হয়েছে, সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুট করা হয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক, সেম পয়েন্ট ব্ল্যাঙ্ক। তিনজনের মাথা থেকে 3টে গুলি পাওয়া গেছে, মনে হচ্ছে রিভলভার ইউজ করা হয়েছে। আর 4জন ভিকটিমের রক্তে অ্যালকোহল লেভেল হাই ছিল। বুঝতে পারছি না, একজনকে মাথায় আঘাত করলো আর বাকি তিনজনকে গুলি করলো, এরকম কেন? কি কারণ থাকতে পারে এর পিছনে? স্যার চারজনের ব্যাগই উধাও, ওই টাকা ভর্তি ব্যাগগুলো। ডক্টর, মৃত্যুর সময়? বডি এখানে আনার মোটামুটি 11 ঘন্টা আগে। লাশগুলো আমরা 14 তারিখ সকাল 10:30টায় নিয়ে এসেছিলাম। মানে এই মার্ডারগুলো 13 তারিখ রাত 10টা থেকে 11টার মধ্যে হয়েছে, দীপাবলির রাতে। ফার্ম হাউসের আশেপাশের বস্তিতে জিজ্ঞাসাবাদ করেছে, কেউ কোনো ফায়ারিং এর আওয়াজ শোনেনি। ওটা দীপাবলির রাত ছিল, এমনিতে গুলি আর বাজির আওয়াজের মধ্যে কোনো পার্থক্য নেই। স্যার হরিশবাবু এই ডিলটার ব্যাপারে আমাকে একটা কথাও বলেননি। অ্যাকচুয়ালি আমার খুব অদ্ভুত লাগছে, উনি সব ডিলে আমাকে সামিল করতেন। কোনো ডিল যদি হতো আমাকে নিশ্চয়ই বলতেন। না স্যার, একদমই জানতাম না স্যার। আর যদি জানতাম তাহলে অবাকই লাগতো না স্যার। কেন? কারণ উনি বেশিরভাগ ফ্ল্যাটই ভাড়া দিয়ে ব্রোকারেজ কামাতেন। হ্যাঁ, কয়েকটা ফ্ল্যাট বেচেছেন, কিন্তু এটা কি ধরনের ডিল হচ্ছিল আমার ভীষণ খটকা লাগছে স্যার, সত্যি বলছি। জানি না, আর বুঝতেও পারছি না যে বাবা এই লাইনে গেল কেন। অ্যাকচুয়ালি বাবা তো স্কুলে কাজ করতো, ল্যাবে সার্ভিস করতো আমার বাবা। এটা তো ওনার পার্ট টাইম ছিল। ও বেশিরভাগই হরিশবাবু আর শঙ্করের সাথে কাজ করত, ওর নিজের কোনো অফিস ছিল না। আরে সচিনকে তোমরা চেনো? সচিন দাদা তো বাবার সাথে দেখা করার জন্য বাড়িতে আসতো, কিন্তু আমরা সচিনদার ব্যাপারে বেশি কিছু জানি না। আমাদের গ্রামে ছোটখাটো কাজ করতো আমার নাতি, তারপর পানভেল চলে গেল, ওখানে একটু বড় কাজ পেল, কিন্তু ওর কাজের কোনো ঠিক ঠিকানাই ছিল না। কখনো সারা মাস বাড়িতে, আবার কখনো ওর সাথে ফোনেই কথা চলতো, কিন্তু সত্যি কথা বলতে কি ও কি কাজ করছে তা বুঝতেই পারতাম না, না ও কোনোদিন বলেছে। হরিশের 7 লক্ষ, শঙ্করের 6, মিলিন্দের 3 লক্ষ আর সচিনেরটা জানা যায়নি। আচ্ছা, এরকমও তো হতে পারে যে ডিলের কোনো ব্যাপারই ছিল না আর কেউ ডাবল ক্রস করেছে। স্যার হরিশের মাথা ফাটানো হয়েছিল আর বাকি 3জনকে গুলি করা হয়। এরকমও তো হতে পারে যে প্রথমে 3জন হরিশকে মারে, তারপর টাকাটা নিয়ে নেয়, তারপর লোভে একে অপরকে মেরেছে। 3জনের মধ্যে একজন বাকি 2জনকে মেরেছে, তারপর সে গিল্টি ফিল করেছে আর ভয় পেয়ে সে নিজেই নিজেকে গুলি করেছে। স্যার যদি আমরা এই অ্যাঙ্গেলটাকে ধরি তাহলে আমার প্রথম সন্দেহ সচিনের ওপর যায়, কারণ বাকি 3জনের লাশ ঘরের ভেতরেই পাওয়া গেছে। শুধু সচিনের বডি বাড়ির পেছনে পাওয়া যায়। আর স্যার যদি এরকমই হবে তাহলে ওই টাকা ভর্তি ব্যাগগুলো কোথায়? আর দেখো, 12 আর 13 তারিখে এদের সেলফোনগুলো সুইচ অফ ছিল। হ্যাঁ স্যার, দীপাবলির দিন এদের ফ্যামিলি এদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু কথা হয়নি, কারণ সবার সেলফোন কন্টিনিউয়াসলি সুইচ অফ ছিল। দেখো, এখানে আরো একটা জিনিস লক্ষ্য করার আছে। মালভান, সোলাপুর, নাগপুর আর এই পুনে, 4জনই বাড়িতে মিথ্যে বলেছিল। শুধু একজনই সত্যিটা জানতো, হরিশ কোথায় যাচ্ছে সেটা ওর কাকা মাধববাবু। কারেক্ট।
চারজনেই বাড়িতে মিথ্যে বলেছিল, শুধু একজনই সত্যিটা জানতো হরিশ কোথায় যাচ্ছে, সেটা ওর কাকা। মাধব বাবু। কারেক্ট। হরিশের বাবা সম্পর্কে আমার বড়দা, আর আমাদের মধ্যে কোনো ঝগড়াও ছিল না, খুব ভালো সম্পর্ক ছিল আমাদের। একমাত্র আপনিই জানতেন যে হরিশ দুদিনের জন্য আপনার ফার্ম হাউসে যাচ্ছে। শুধু আপনিই জানতেন যে ও মালবা যাচ্ছে না, যেটা ওর পরিবারকে বলেছিল। স্যার, হরিশদা বৌদি আর বাচ্চাদের যা বলেছে এতে আমাদের কি দোষ বলুন? আর একজন শঙ্কর, ও বলেছিল যে ও সোলাপুর যাচ্ছে, আর মিলিন্দ বলেছিল নাগপুরে, আর সচিন তার ঠাকুমাকে বলেছিল পুনে। কিন্তু ওরা যায়নি, এখানেই ছিল, মানে আপনার ফার্ম হাউসে। আর তাদের কাছে সব মিলিয়ে 18 লাখ টাকা ছিল, যেটা মিসিং। তো আপনি কি বলতে চাইছেন? বলবেন তো আপনি, প্রশ্ন আমরা করব। স্যার, আমরা কেমন করে জানবো হরিশ দাদা ওখানে কেন গেছিল, ওনার সাথে কে ছিল আর কেন ছিল? আমি তো জানতাম ও পুরো পরিবারের সঙ্গে ওখানে যাচ্ছে, দীপাবলিতে ওখানেই থাকবে। আপনার এটা মনে হয়েছিল? হ্যাঁ। কিন্তু সত্যিটা আপনি জানতেন যে ওর পরিবারের সঙ্গে যাচ্ছে না? সেটা তো আমি পরে জানতে পারলাম, যে ও পরিবারকে নিয়ে যায়নি, কাজের জন্য গেছিল। আর আমি ওকে বেশি কথা জিজ্ঞাসাও করিনি। আর আমি ওকে সন্দেহ কেন করব? ও তো আমার ভাইপো হয়, আর ও প্রায় আমার ফার্ম হাউস ব্যবহার করতো। ওই ছেলেটা, মানে আপনার ওয়াচম্যান, কতদিন হলো কাজ করছে? 8 বছর হয়ে গেল স্যার। স্যার, মা কালীর দিব্যি স্যার, আমি 12 আর 13 তারিখ এখানে আসিনি। হরিশবাবু বলেছিলেন যে দেবু এখানে আসিস না। তাছাড়াও উনি আমার মালিকের ভাইপো, আমি ওনাকে কি বলতে পারি বলুন? ওই ব্যাগগুলো কোথায়? স্যার, খুব গরিব মানুষ আমি, এসব ব্যাপারে আমি কিচ্ছু জানি না। এতগুলো টাকা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারি না স্যার। সালাম স্যার। স্যার, মেয়েটির কোনো সাইট সিনও ছিল না স্যার, কোনো মুজরাও নয়, বাকি কিচ্ছু নয় স্যার, পুরো নিরামিষ। স্টেট এজেন্ট ছিল, জমির কোনো ব্যাপারে তো থাকতে পারে। আরে স্যার, আমাদের এই পুরো এলাকায় একটা জমি কি একটা বাড়িও বিক্রি হচ্ছে না। সত্যি বলতে ধান্দার বাজার খারাপ। আর স্যার, এমনিতেই স্টেট এজেন্টরা দীপাবলির আগে থেকে দোকান বন্ধ করে রেখেছে। কিন্তু আমি অনেক খোঁজ করে দেখেছি, এমনকি নিজের সার্কেলেও। কিন্তু এই 4 জনের এই ডিলের ব্যাপারে আমি কোনো রকমই পুরো খবর আমার কানে আসেনি স্যার। একটা কথা বলবো স্যার, এই কেসটা আমার অন্যরকম লাগছে। এই যে 4টে শহর আছে, এইগুলোতে খোঁজ চালাও। এই 4 জনের কোনো বিষয়ে ইন্টারেস্ট ছিল কিনা, বা কোনো ডিলে এরা ইনভলভ ছিল কিনা। হ্যাঁ স্যার। শ্রীধর, একটা কথা আমি বুঝতে পারছি না। একজন বড় মাপের স্টেট এজেন্ট, দ্বিতীয়জন মিডিয়াম ব্রোকার, আর তৃতীয়জন স্কুলের সায়েন্স ল্যাবের অ্যাসিস্ট্যান্ট, আর একজন সাব ব্রোকার। এই 4 জনের মধ্যে কমন কি ছিল? সত্যিই কি এমন কোনো ডিল হচ্ছিল যার খবর কেউই জানে না?
স্যার, নাগপুর, পুনে আর বাকি দুটো জায়গায়, এই সব জায়গায় রিয়েল এস্টেটের সঙ্গে কথা বলেছি, কিন্তু এমন কোনো ডিলের ব্যাপারে জানতে পারিনি যেখানে এই 4 জনের কোনো রকম ডিল হচ্ছিল বা ডিল হওয়ার কথা ছিল এমন কোনো খবর পাইনি। এই 4 জনের মধ্যে কোনো না কোনো কানেকশন তো থাকবেই। প্রচুর টাকা নিয়ে তারা বাড়ি থেকে বেরিয়েছিল, দীপাবলি তারা বাড়ির বাইরে কাটিয়েছে, এমনকি ডিল হওয়ার কথা ছিল। স্যার, ওই 4 জনের ফোন রেকর্ডও চেক করেছি, কিন্তু সেখান থেকেও আমরা কোনো রকম তথ্য পাইনি, না কোনো রকমের সন্দেহভাজন কল। শুধু এই হরিশবাবুকে একজন ফোন করেছিল 4467898876, 11ই নভেম্বর 2012-তে। এই নম্বরটা ট্র্যাক করো। ওকে। হয়তো সাহায্য পাবো বা পাবো না, তবু ট্র্যাক করো। হ্যাঁ স্যার। হ্যালো, আমরা পুরো ফার্ম হাউস ভালো করে স্ক্যান করেছি, কিছু ইম্পর্টেন্ট ডিটেল পেয়েছি। আমি আসছি। রহস্যময় ডিল, উধাও টাকা, 3টে একইভাবে আর একটা অন্যভাবে করা হত্যা, এই পুরো ব্যাপারটাই পুলিশকে একটা ডেড এন্ডে নিয়ে আসে। কিন্তু এবার ফরেন্সিক টেস্টের দ্বারা একটা পুরো নতুন অ্যাঙ্গেল বের হলো এই কেসের। জানা গেল যে এই 4 জন এস্টেট এজেন্ট, হরিশ বাপট, শঙ্কররাও কাপসে, মিলিন্দ কাশিকর আর সচিন গাওকর ছাড়াও আরও একজন ছিল যে এই ডিলটা সম্পর্কে জানত। রহস্যময় ডিল, উধাও টাকা, 3টে একইভাবে আর একটা অন্যভাবে করা হত্যা, এই পুরো ব্যাপারটাই পুলিশকে একটা ডেড এন্ডে নিয়ে আসে। কিন্তু এবার ফরেন্সিক টেস্টের দ্বারা একটা পুরো নতুন অ্যাঙ্গেল বের হলো এই কেসের। জানা গেল যে এই 4 জন এস্টেট এজেন্ট, হরিশ বাপট, শঙ্কররাও কাপসে, মিলিন্দ কাশিকর আর সচিন গাওকর ছাড়াও আরও একজন ছিল যে এই ডিলটা সম্পর্কে জানত। মার্ডারের সময় এই 4 জন ছাড়া আরও একজন কেউ ছিল। কোনো পোক্ত প্রমাণ? ইয়েস, ক্রাইম সিন যখন আমরা ইনভেস্টিগেট করি তখন আমি ডাইনিং টেবিলে 4টে প্লেট পাই। তো এই 4টে প্লেট দেখে সহজেই অনুমান করা যায় যে ঘরে 4 জন ছিল। কিন্তু একটা বিষয় আমার খটকা লাগছিল, যে 4 জন মানুষ আর 4 জনকেই মৃত অবস্থায় পাওয়া যায়। এই কারণে আমি কিচেনটা খুব খুঁটিয়ে স্ক্যান করি। একটা প্লেটে হালকা তেল লেগেছিল, সেই প্লেটটাকে আমি টেস্ট করাই। সেই প্লেটে খাবারের ট্রেস পাওয়া যায়, সেই একই খাবার যা বাইরের প্লেটেও ছিল। তার মানে কেউ প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। ঠিক তাই। আর বাইরে বাইরে একটা ইনোভা গাড়ি ছিল আর একটা বাইক। ইনোভাটা ছিল হরিশ বাবুর গাড়ি, আর বাইক সচিন বলে ছেলেটা। আরও একটা বাইক ছিল যেটা সচিনের বাইকের ঠিক পাশে রাখা ছিল, কিন্তু ওই বাইকটা ওখানে ছিল। ভেবেছিলাম সচিনের বাইক হয়তো বাইরে গিয়েছিল, কারণ এর আগে সচিন একবার খাবার আনতে বাইরে গিয়েছিল। এই কারণে আমি টায়ারের ছাপটা খুব নিখুঁতভাবে দেখি। আই ওয়াজ সারপ্রাইজড টু নো ইন্সপেক্টর, এই দুটো চিহ্নই একই বাইকের নয়। তার মানে আরও একজন ছিল যে এই ফার্ম হাউসের মিটিং এর ব্যাপারে জানতো। ঠিক তাই, হয়তো সে ডিলের ব্যাপারটাও জানতো, না হলে ওরা কেন এর সাথে খাবার শেয়ার করবে? সম্ভবত ড্রিঙ্কসও শেয়ার করেছিল, কিন্তু এই 5ম গ্লাসটা আমরা পাইনি। তার মানে এই 5ম জন এই 4 জনের কারোর একজনের পরিচিত হবে। এ জানতো যে এই বাকি 4 জন এখানে থাকবে। আবার এটাও হতে পারে যে এই 5ম জনই প্ল্যানটা পুরো করেছিল। এই ডিল আমি আর শুধু আমিই করতে পারবো। বাড়ির লোককে কি বললি? বলেছি সোলাপুর যাচ্ছি। নাগপুরে একটা বড় পার্টি পেয়েছি, ডিল করতে যাচ্ছি। কি বলে গিয়েছিল যে ও কোথায় যাচ্ছে? পুনে। ও আমাদের মিথ্যে কেন বললো যে মালোয়া যাচ্ছে? সত্যি বলতে আমারও খুব অদ্ভুত লেগেছে। হরিশ ওর বন্ধুদের সাথে ফার্ম হাউসে যাওয়ার প্ল্যান করছিল, আর ও আমাদের এই কথাটা জানালোও না। হয়তো ওকে কেউ বলেছিল যে এই ডিলটার ব্যাপারে বাড়ির লোককে না জানাতে। নিশ্চয়ই অন্য কেউ ব্যাপারটা জেনে ফেলেছিল, যেই 4 জনই অনেক টাকা নিয়ে ফার্ম হাউসে দেখা করতে যাচ্ছে। এমন কি কারণে 4 জনকে বাড়িতে মিথ্যে কথা বলতে হলো আর সঙ্গে করে এত টাকা নিয়ে যেতে হলো? মিথ্যে বলার পেছনে কোনো প্ল্যান ছিল ওই 4 জনের। ওইসব মদের বোতল, ওইসব খাবার, কিছু একটা প্ল্যান চলছিল। হয়তো প্ল্যানিং অন্য কেউই করছিল।
বলো শ্রীধর। হ্যাঁ স্যার, ওই যে নাম্বারটা 4467898876, যে নাম্বারটা থেকে হরিশবাবুকে ফোন করা হয় 11ই নভেম্বর। হ্যাঁ, কিছু জানতে পারলে? স্যার, ওই নাম্বারের সিম কার্ডটা রাসায়নি থেকে কেনা হয়েছিল। এখান থেকে ধরুন 15 কিলোমিটার দূরে। সিমটা কার নামে? স্যার, নীলেশ আম্বেকারের, মোহপাড়াগাঁও কাটকারবাড়ি, রাসায়নিতে থাকে। তাহলে তার কাছেই যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, না না, আমি একদম ঠিক আছি। আমি 2-1 দিনের মধ্যে ফিরবো। হ্যাঁ ঠিক আছে, রাখলাম। কে ছিল এই নীলেশ আম্বেকার? এই কি ছিল সেই পঞ্চম ব্যক্তি, নাকি এই ছিল সেই মাধ্যম? এই ডিলটা কি ব্যাপারে ছিল, আর এই ডিলটা নিয়ে এত গোপনীয়তা করারই বা কি ছিল? মহারাষ্ট্রের পানবেলের এই 4 জন এস্টেট এজেন্ট, হরিশ বাপট, শঙ্কররাও কাপসে, মিলিন্দ কাশিকর আর শচীন গাঁওকর, এই 4 জনের হত্যার পিছনে কে ছিল? এই কেসে এখনো অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি ছিল। খুনি পর্যন্ত পৌঁছানো আর তার অভিসন্ধি জানাও বাকি ছিল। পানবেলের এই রোমহর্ষকর রহস্যময় 4 হত্যাকাণ্ড 2012 দীপাবলির কিছুদিন পর নিউজ পেপারের হেডলাইন হয়েছিল, যেটা পুরো মহারাষ্ট্রকে নাড়িয়ে দিয়েছিল। কাল আমরা আপনাদের দেখাবো এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। এই অপরাধের সত্যতার উপরে থাকা পর্দাটা ওঠাবো আর জট খুলবো সেই শকিং জালের, যেটা কিনা ওই 4 জনের জন্য। নমস্কার, আদাব, ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত। আজ রাতে আমরা আপনাদের দেখাবো পানবেলে হওয়া একটা সেন্সেশনাল কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ, যেখানে দীপাবলির রাতে পাওয়া যায় 4টে লাশ। মহারাষ্ট্রের পানবেলের 4 এস্টেট এজেন্ট হরিশ বাপট, শঙ্কররাও কাপসে, মিলিন্দ কাশিকর আর শচীন গাঁওকর 12ই নভেম্বর 2012-তে একটা গুপ্ত ডিলের উদ্দেশ্যে বেরিয়ে যান। এই 4 জনই বাড়িতে মিথ্যে কথা বলেন। বাপট বলেন যে তিনি মালবন যাচ্ছেন, শঙ্কররাও কাপসে তার বাড়ির লোকেদের বলেন যে তিনি সোলাপুর যাচ্ছেন, মিলিন্দ কাশিকর নাগপুরের কথা বলেন, আর শচীন গাঁওকর পুনে। এই 4 জন নিজেদের সঙ্গে প্রচুর টাকা নিয়ে বেরিয়েছিলেন। এই 4 জনেরই একটা প্ল্যান ছিল, এরা পানবেলের কাছেই শেরাবালি গ্রামে একটা ফার্ম হাউসে একজোট হন। এই ফার্ম হাউস হরিশের কাকা মাধব বাবরের ছিল। হরিশ এই ফার্ম হাউসের ওয়াচম্যানকে বলেন যেন সে 14 তারিখ সকালের আগে ওই ফার্ম হাউসে না আসে। দীপাবলির পরের দিন মাধব বাপট তার ফার্ম হাউসে একটা পুজো দেবেন বলে ভেবেছিলেন। তার ছেলে সুরেশ বাপট ওয়াচম্যানকে হরিশ বাপটের থেকে ফার্ম হাউসের চাবি নিতে আর তা পরিষ্কার করতে পাঠান। ওয়াচম্যান ফার্ম হাউসে পৌঁছানোর পর একটা জবরদস্ত ধাক্কা খায়। সেখানে সে হরিশ বাপট, শঙ্কররাও কাপসে আর মিলিন্দ কাশিকরের লাশ দেখতে পায়। পুলিশ আসে আর এই 4 জনের মধ্যে চতুর্থ জন শচীন গাঁওকর মিসিং বলে জানা যায়। কিন্তু কিছু সময়ের মধ্যেই তার লাশও ফার্ম হাউসের পিছনে পাওয়া যায়। 4 জনের পরিবারই অবাক হয়ে যায়। তারা বুঝতেই পারে না এরা 4 জন নিজের নিজের বাড়িতে কেন মিথ্যে কথা বলেছিলেন, আর এটা কি ধরনের ডিল হতে চলেছিল। মাধব বাপট পুলিশকে বলেন যে তার ভাইপো হরিশ তাকে 12 তারিখে ফোন করেছিল আর তার কাছে ফার্ম হাউসের চাবি চেয়েছিল, কিন্তু তার কোনো আইডিয়াই ছিল না যে কি ধরনের ডিল হতে চলেছে। পোস্টমর্টেম থেকে জানা যায় যে হরিশ বাপটের মাথায় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয় আর বাকি 3 জনকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হয়েছিল। পুলিশ সেই রেস্টুরেন্টেও যায় যেখান থেকে হরিশ আর তার বন্ধুরা খাবার আনিয়েছিল, আর সেই লিকার শপকেও ট্রেস করে যেখান থেকে তারা মদ কিনেছিল, যা পুলিশ ফার্ম হাউসে পায়। কিন্তু পুলিশ এই মার্ডারে কোনো প্রমাণই পাচ্ছিল না। হরিশ বাপট আর শঙ্কর রাওয়ের রিয়েল এস্টেটের অফিসের অ্যাসিস্ট্যান্টরাও এই গুপ্ত ডিল সম্পর্কে কিচ্ছু জানতো না, যা হরিশ, শঙ্কর, মিলিন্দ আর শচীন করতে চলেছিল। পুলিশ ধন্দে পড়ে যায়। তারা অনুমান করার চেষ্টা করে এটা কি কোনো নিজেদের মধ্যে শত্রুতার ব্যাপার ছিল। এখন একটাই প্রশ্ন ওঠে যে এই 4 জন মারা গেল কি করে, আর তার সাথে এই 4 জন যে টাকা নিয়ে এসেছিল তাও মিসিং ছিল। হরিশ বাপটের 7 লাখ, শঙ্কররাও কাপসের 5, মিলিন্দ কাশিকরের 3 আর শচীনের আনা অজানা অঙ্কের মূল্য। মাধব বাপট পুলিশকে বলেন যে তার কোনো আইডিয়াই ছিল না যে সেখানে কি হতে চলেছে, আর হরিশ তার ভাইপো ছিল, তাই তিনি বেশি প্রশ্নও করেননি যে দীপাবলির রাতে পরিবারের সঙ্গে না থেকে ফার্ম হাউসে থাকার কি বা প্রয়োজন হয়ে পড়েছিল। আর এছাড়াও ওয়াচম্যানের ব্যাকগ্রাউন্ডও পরিষ্কার ছিল।
খোঁচর থেকে এটাও জানা যায় যে এই হত্যাকাণ্ডে কোনো মহিলা বা পানবেলের কোনো প্রপার্টির অ্যাঙ্গেল পর্যন্ত নেই। মালবার্ন, নাগপুর, সোলাপুর আর পুনে এই 4টে শহর যার সম্পর্কে এই 4 জন মিথ্যে বলেছিল সেই শহরগুলোকেও সম্পূর্ণ স্ক্যান করা হয়, কিন্তু তাতেও কোনো পজিটিভ ডেভেলপমেন্ট হয় না। পুলিশ এই তদন্তের ডেড এন্ডে প্রায় পৌঁছেই গিয়েছিল। ঠিক তখনই তারা ফরেন্সিক ল্যাব থেকে একটা তথ্য পায়। জানা যায় যে সেই রাতে ফার্ম হাউসে একজন পঞ্চম ব্যক্তিও ছিল। সে তার সেখানে থাকার সব প্রমাণ মুছে দেওয়ার চেষ্টা করেছিল। কিচেনে একটা প্লেট পাওয়া যায় যেটা খুব চালাকির সঙ্গে ডাইনিং টেবিল থেকে তুলে নেওয়া হয়েছিল, যাতে এটা মনে হয় যে এই ফার্ম হাউসে শুধু 4 জন ব্যক্তি ছিলেন। ফার্ম হাউসের বাইরে ফরেন্সিক টিম মোটরসাইকেলের টায়ারের এমন চিহ্ন পান যা 4 জনের মধ্যে একজন সচিন গায়করের বাইকের থেকে আলাদা ছিল। তারপর হরিশ বাপটের করা একটা সিঙ্গেল ফোন নাম্বার সুইচড অফ পাওয়া যায়। এই নাম্বারের মালিক ছিল নীলেশ আম্বেকার, যে কাটকার বাড়ি রসায়নীর মোহপাড়া গ্রামের বাসিন্দা ছিল। কে ছিল এই নীলেশ আম্বেকার? এবার এরপর বারো বাই 35 মোহপাড়া গাঁও। ও স্যার ওদের মতো একজন ব্রোকার। ওর সব ইনফরমেশন আমার কাছে রয়েছে স্যার। তাহলে ওদের মতনই একজন ব্রোকার। এখন এটাই জানতে হবে, এই কি সেই পঞ্চম ব্যক্তি যে ওই রাত্রে ফার্ম হাউসে ছিল? নীলেশ আম্বেকার? আমার স্বামী। কি হয়েছে? বলে গেছে যে নাসিকে কিছু কাজ আছে। কি কাজ করে? ও দালালির কাজ করে। আমার স্বামী স্টেট এজেন্ট। 12 আর 13 নভেম্বর ও কোথায় ছিল? 12 তারিখ তো বাইরে গেছিল, আর 13 তারিখ তো দীপাবলি ছিল। তখন একবার বাড়ি এসেছিল, তারপর আবার বেরিয়ে যায়। তারপরে ওর ফোন আসে যে ও নাসিকে আছে। 4467898876। এটা ওরই নাম্বার তো? এটা তো ওরই নাম্বার ছিল, কিন্তু ওর সিমে কিছু প্রবলেম হয়। তারপর ও এই নাম্বারটা নেয়, 44567578। 13 নভেম্বর কোথায় ছিল? জানি না আমি। ও কাজের জন্য বাইরে যায়, আর কখনো কখনো 1-2 দিন ওখানে থেকেও যায়, বাড়িতে আসে না। আজ 18 নভেম্বর, 5 দিন হলো বাড়ি আসেনি। এই 5 দিনেও কতবার ফোন করেছে তোমাকে? 14 তারিখ সকালে একবার করেছিল, তার মাঝখানে একবার করেছিল। তুমি যে নাম্বারটা আমাকে দিলে এটা সুইচ অফ বলছে। স্যার আমি জানি না যে আদৌ কি হয়েছে। ওর মোবাইলে কিছু প্রবলেম আছে, আর আমরা এতটাও বড় লোক নই যে যখন তখন একটা ফোন কিনে নিতে পারি, তাই সিমটাই বারবার পাল্টাই। নাম কি তোমার? গায়ত্রী আম্বেকার। যদি তোমার স্বামী তোমায় ফোন করে তাহলে তাকে বলো আমাদের সঙ্গে যেন দেখা করে, আর ফোন করলেই আমাকে জানিও। আর এমনটা যদি না করো তাহলে খুব খারাপ হবে। আমি ঠিক বুঝলাম না। নীলেশের ইতিহাস বার করো, সেইটা খোঁজার চেষ্টা করো যেটা আমরা জানি না। নতুন কিছু তো নিশ্চয়ই জানতে পারবো। নীলেশ আম্বেকার? না স্যার, বলতে পারবো না, আমি নামও শুনিনি। আপনি ওর অ্যাসিস্ট্যান্ট নামদেবকে জিজ্ঞেস করুন, ও হয়তো বলতে পারবে। কি হয়েছে মা? পুলিশ ফোন করেছিল, জিজ্ঞেস করছিল যে আমরা নীলেশ বলে কাউকে চিনি কিনা। নীলেশ বলে কে থাকতে পারে? না, আমি কোনো নীলেশ আম্বেকারকে চিনি না। নো স্যার, বাবা কখনো কোনো নীলেশ আম্বেকারের কথা বলেনি। নীলেশ? আর কি জানো? আম্বেকার। আম্বেকার? না, শুনিনি কখনো। আসলে সচিন কিছু বলতোই না। আরে নীলেশ, ফোন নেই, কোনো খবর নেই। কোথায় ছিলিস? গায়ত্রী ফোন করেছিল তোকে? যদিও আবার ফোন করে, ওকে বলবে না যে আমি এখানে। কেন রে, কি হয়েছে? কোনো ঝামেলা টামেলা করিসনি তো? আরে নীলেশ, তুই চুপ করে রয়েছিস কেন? তোর বাড়িতে পুলিশ এসেছিল কেন? আরে কি জন্য বল না। নীলেশ, ওই 4 জন এজেন্ট যাদের পানবেলে মার্ডার হয়েছে, ওদের সঙ্গে তোর ওঠা বসা ছিল না? নীলেশ, এই মার্ডারে তুই কোনোভাবে জড়িত নস তো?
সালাম স্যার। হাতিয়ারের মার্কেটে রিভলভারের তো কোনো খবর নেই স্যার। আর তাছাড়াও এটা যদি লাইসেন্স রিভলভার হতো তাহলে আপনি প্রথম দিনেই জানতে পারতেন স্যার। এই নীলেশ আম্বেকারের ব্যাপারে কোনো খবর আছে? আশেপাশের সব স্টেট এজেন্টদের সঙ্গে আমি কথা বলেছি গোপনে। এরা তো বলছে নীলেশ আম্বেকারের ব্যাপারে যে একদম পুজো টুজো করা লোক, আর স্যার কাজকর্ম যা করে খুব সৎভাবেই করে স্যার। আর কিন্তু একটা ব্যাপারে সবাই খুব অবাক, এই নীলেশ গত 1 সপ্তাহ ধরে বেপাত্তা, কোনো খোঁজ নেই। আর অনেকেই ওকে খুঁজে বেড়াচ্ছে। এই 4 জনের মার্ডারের সাথে কোনো কানেকশন কাজের ছিল, সবাই স্টেট এজেন্ট ছিল, কিন্তু মার্ডারের সঙ্গে কোনো কানেকশন পাইনি, মানে এখনো অবধি না। হ্যাঁ স্যার, নীলেশ হরিশবাবুর কয়েকটা কাজ করেছিল। জমির একটা প্লট ছিল যেটার জন্য একটা ক্লায়েন্টের দরকার ছিল, যে সূত্রে নীলেশের হরিশবাবুর সাথে আলাপ হয়। কবেকার ঘটনা এটা? অনেকদিন হয়ে গেছে স্যার। তারপর থেকেই নীলেশ হরিশবাবুর সঙ্গে কাজ করত। আর বাকি 3 জন ব্রোকার? হরিশের বন্ধু শঙ্কর, ল্যাব অ্যাসিস্ট্যান্ট মিলিন্দ আর সচিন, এরাও কি নীলেশকে চিনতো? স্যার, এই 3 জনই হরিশবাবুর খুব কাছের লোক, একসাথে ওঠা বসা ছিল। হতে পারে এরা 3 জনও নীলেশকে ভালোভাবে চিনতো। হরিশ আর নীলেশের মধ্যে টাকার কোনো লেনদেন? হ্যাঁ স্যার, নীলেশ 50,000 টাকা ধার নিয়েছিল হরিশবাবুর থেকে, আর উনি ওই টাকাটা ফেরতও চেয়েছিলেন। হ্যাঁ নীলেশ বল। হরিশবাবু, শুধু আমার ডিলটা একবার হয়ে যাক, আমি সঙ্গে সঙ্গে আপনার টাকা ফিরিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু 5 মাস হয়ে গেছে, তুই নিজে থেকে টাকা ফেরত দেওয়ার কোনো কথা বলিসনি, আমাকেই বলতে হলো। ব্যাপারটা তা নয় হরিশবাবু, আমি এটা আপনাকে বলতামই, তার আগেই আপনি জিজ্ঞেস করলেন। শুধু এই ডিলটা একবার হয়ে যাক আজকালের মধ্যে, খুব বেশি হলে 1 সপ্তাহ হরিশবাবু। ব্যাস, আমি এইটুকুই জানি স্যার। তারপরে ও টাকাটা ফেরত দিয়েছে কি না আমি জানি না। তোমার কাছে নীলেশের কোনো মোবাইল নাম্বার আছে যেটায় হরিশ ফোন করতো? আমার কাছে ওর 2টো ফোন নাম্বার আছে, কিন্তু দুটোই সুইচ অফ। আমার কাছে নেই স্যার, কিন্তু হরিশবাবুর ডায়েরিতে থাকতে পারে। 1 মিনিট স্যার। সরি স্যার, এতেও তো নাম্বার নেই। হতে পারে ওনার মোবাইলে নাম্বারটা সেভ করা আছে। ঠিক আছে, ওই ডায়েরিটা আমায় দাও। এই নিন স্যার। থ্যাংক ইউ। নবী মুম্বাইয়ের কাছে রাসায়নি এলাকার ব্রোকার নীলেশ আম্বেকার এখন পুলিশের সন্দেহের তালিকায় চলে আসে। তার সম্পর্কে জানতে পারা সমস্ত বিষয় রহস্যময় ছিল। তা সত্ত্বেও ইনভেস্টিগেশনের এই পর্যায়ে এসে তার সঙ্গে এই 4 জন রিয়েল এস্টেট এজেন্টের মার্ডারের কোনো যোগসূত্র পাওয়া যাচ্ছিল না। কিন্তু পুলিশ এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত ছিল যে এই হত্যাকাণ্ডের সঙ্গে নীলেশ আম্বেকারের যোগসূত্র অবশ্যই আছে। সেই কানেকশন হয়তো কতগুলো লেয়ারে চাপা পড়ে আছে, আর পুলিশকে এই লেয়ারগুলোকে এক এক করে সরিয়ে সত্যটা বের করার ছিল। স্যার, নীলেশের স্ত্রী গায়ত্রীর ফোন অল টাইম সার্ভিলেন্সে আছে, কিন্তু এখনো পর্যন্ত নীলেশের কোনো ফোন আসেনি। খুব আশ্চর্যের ব্যাপার, একটা লোক দীর্ঘদিন তার বাড়ির বাইরে, তার স্ত্রীও জানে না সে কোথায়, বাড়িতে ফোনও করে না। শ্রীধর, একটা কাজ করো, ওই হরিশ আর ওর বাকি 3 বন্ধু টোটাল ফোন লিস্ট চেক করো, ভালো করে খুঁটিয়ে দেখো। কোনো না কোনো কমন নাম্বার পড়বেই যেটা আমাদের কাজে লাগবে। মনে হয় বারবার নিজের নম্বর পাল্টায়। এটাও কোনো ইঙ্গিত হতে পারে শ্রীধর, লোকটা সুবিধের নয়। না স্যার, আমি 4 জনের মোবাইলই চেক করলাম, কিন্তু নীলেশের নাম দেওয়া কোনো নাম্বার নেই। বড়ই অদ্ভুত, তাই না? হরিশের সঙ্গেও টাকা পয়সা নিয়ে লেনদেন ছিল, বাকি 3 জনকেও ভালোভাবেই চিনত, কিন্তু কারোর কাছে কোনো নাম্বার নেই। স্যার, হতে পারে যে নিজের নাম্বার এতবার বদলায় তো নিজের নামও বদলাতে পারে। হতে পারে এর অন্য কোনো নাম রয়েছে, বা অন্য নামে ডাকতো। স্যার, এই নীলেশ আম্বেকার আমাদের প্রাইম সাসপেক্ট ঠিকই, কিন্তু ও মাত্র 50,000 টাকার ঝামেলার জন্য 4 জনকে খুন করবে? আমার মনে হয় বিষয়টা অন্য কিছু। আমি বাকি ব্রোকারদের সঙ্গে কথা বলেছি, এই নীলেশের সঙ্গে এমন কোনো ডিল হয়নি যেখানে এত টাকা লাগতো যা ওরা ফার্ম হাউসে নিয়ে গেছিল। না শ্রীধর, এই খুন কোনো ডিলকে কেন্দ্র করে হয়নি, অন্য কোনো কারণ আছে। ফার্ম হাউসে অন্য কিছু ঘটেছিল, সেটাই বুঝতে পারছি না। মা, পুলিশ বলছিল যে জমির ব্যাপারে কোনো ডিলই হয়নি। মানে তাহলে তোর বাবা এত ধার কেন নিয়েছিল? জানি না, কিন্তু মা, এরকম প্রথমবার হলো যে বাবা আমাদের থেকে লুকিয়েছে। কি করছিল সেটাও বলেনি, তাও দীপাবলির সময়। মা,
অনিমেষ কাকা বলেছিল যে বাবা ওনার কাছ থেকে 1 লাখ টাকা লোন নিয়েছিল। এমনিতে তো ভালোভাবেই বললেন, এটাও জিজ্ঞেস করলেন যে টাকাটা আমরা কবে ফেরত দিচ্ছি। তোর বাবা আমাদের এত বড় মিথ্যেটা কেন বলল? জানি না ও এত টাকা দিয়ে কি করতে চাইছিল। মা, আমি বাবার মুখে কখনো নীলেশের ব্যাপারে কিছু শুনিনি। আচ্ছা, তোর কি মনে হয় যে তোর বাবা কোনো খারাপ কাজ করছিল? না হলে কেউ 7 লাখ টাকা সঙ্গে করে নিয়ে যায়? মা, বাবা স্টেট এজেন্ট, ক্যাশ টাকা ওনার কাছে কোনো বড় ব্যাপার ছিল না। কিন্তু দীপাবলির দিন? না মা, আমার মনে হয় না বাবা নিজে কোনো খারাপ কাজে ছিলেন। তাহলে ও এসব লুকিয়ে কেন করলো? বাড়ি থেকে টাকা নিয়ে গেল আর আমাদের বলল মাল বাজাচ্ছে। এসব কি ছিল? তুই বল না বাবা, এসব কি ছিল? বাবা, নীলেশ নামে কোনো ব্রোকার আছে, পুলিশ তাকেই সন্দেহ করছে। ও যখন আমার কাছে ফার্ম হাউসের চাবি চেয়েছিল তখন ও কিচ্ছু বলেনি। আমি যদি একটু বুঝতে পারতাম যে ওরা কি করতে যাচ্ছে, আমি তাহলে তখনই ওকে সব কথা জিজ্ঞেস করতাম আর আটকে দিতাম। হতে পারে যে বাবা, হরিশদা হয়তো এটা চায়নি যে কেউ এই ডিলের ব্যাপারে জেনে ফেলুক। হয়তো সবকিছু ফাইনাল হবার পরে সবাইকে জানাতো। স্যার, ভগবানের দিব্যি, ও আমাকে কোনো ফোন করেনি, কোনো খবর নেই, কিছুই না। আমি নিজেই চিন্তায় আছি ওর জন্য। ওর কতগুলো নাম আছে? কি? তোমার স্বামীকে কতগুলো নামে লোকে চেনে? এটা কি বলছেন আপনি? আমি তো ওর দ্বিতীয় নামের ব্যাপারে কিছুই জানি না। তোমার ফোনটা দাও। নীলেশ 1 2 3 4 5 6 7 7টা নম্বর রয়েছে নীলেশের নামে। যদি জানতে পারি যে তুমি নীলেশকে সাহায্য করছো বা ওর এই কাণ্ডে যুক্ত, তাহলে গায়ত্রী দেবী তুমিও নিস্তার পাবে না। কথাটা মনে রেখো। হ্যাঁ বল। স্যার, একটা খবর আছে, আপনার কাজে লাগতে পারে। হ্যাঁ তাড়াতাড়ি বল। গিরিশ বলে এখানে একজন ব্রোকার আছে, কিন্তু এখনো এলাকার বাইরে। খবরটা দে তাড়াতাড়ি। এই যে আমি ওর সঙ্গে কথা বলেছিলাম, তো ও বলল যে ওদের মধ্যে এই সচিন বলে যে ছেলেটা আছে, ওর সঙ্গে নাকি 7 তারিখে দেখা করতে এসেছিল। আর এটাই বলল যে ওই সচিন নাকি নীলেশের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিল। স্যার, রাসায়নিতে একটা ব্রোকার রয়েছে গিরিশ, ওর সঙ্গে সচিন দেখা করতে এসেছিল। ও নীলেশের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিল। সচিনকে তুমি কিভাবে চেনো? স্যার স্যার শুধুমাত্র কাজের সূত্রে, মানে 2-4টে ডিল ওর সাথে করেছি আমি। ও নীলেশের ব্যাপারে কি জিজ্ঞেস করছিল? আসলে ও এটা জানতে চাইছিল যে মানে নীলেশ সত্যি ওটা করতে পারে কিনা। কি করতে পারে? গিরিশ, বলো নীলেশ এমন কি করতে পারে? টাকার বৃষ্টি। টাকার বৃষ্টি? দেখ সচিন, আমি নিজের চোখে দেখিনি কিন্তু শুনেছি। বল না, কি শুনেছিস? এই যে খুব পুজো টুজো নাকি করে, ধর্মকর্ম নিয়ে নাকি খুব মেতে থাকে, আর ওই কর্মফলের ব্যাপারে খুব জ্ঞান আছে, আর ওই সব অলৌকিক কিছু করে থাকে। আমি তো এটাও শুনেছি যে ও নাকি টাকার বৃষ্টিও করতে পারে। সত্যিও এমনটা করতে পারে? সেটা আমি কি করে জানবো, কারোর কাছে সেরকম কোনো প্রমাণ নেই। তবে কিছু লোক ওর নাম দিয়ে দিয়েছে কুবের বাবা। মানে কিছু লোক নিশ্চয়ই দেখেছে নীলেশের এই চমৎকারকে, না হলে এরকম নাম কেন দেবে? আমার মনে হচ্ছে ওর কাছে কোনো অদ্ভুত শক্তি রয়েছে। আমি কিন্তু শুনেছি ভাই। কুবের বাবা? স্যার, 4 জনের মোবাইলে এই একই নাম সেভ করা রয়েছে, কুবের বাবা। হরিশের ডায়েরিতেও নাম আর ফোন নাম্বার রয়েছে। স্যার, এই মার্ডারে নীলেশের কোনো হাত আছে কি? নীলেশের বাড়ির ওপর 24 ঘন্টা নজর রাখো। ওর ছবি নাসিক পুলিশকে পাঠিয়ে দাও, আর রেড অ্যালার্ট অবশ্যই জারি করো। প্রত্যেকটা হোটেল, লজ, সব জায়গায় খোঁজ নাও। হ্যাঁ স্যার। নীলেশের বউ গায়ত্রীকে থানায় এক্ষুনি ডেকে পাঠাও। ওকে স্যার। কুবের বাবা।
তার মানে এই চারজনই কি কুবের বাবার কোনো ফাঁদে পা দিয়েছিল? নীলেশ, কতদিন বাড়ি ফিরবি না তুই? জানি না, আমার খুব ভয় করছে। আমার কাছে টাকা আছে, অনেক টাকা। নীলেশ আম্বেকার ওরফে কুবের বাবা আর প্রাইম সাসপেক্ট ছিল না, বরং এখন সে একমাত্র সাসপেক্ট হয়ে গিয়েছিল। পুলিশের এবার আর কোনো সন্দেহ ছিল না যে এই সেই পঞ্চম ব্যক্তি যে দীপাবলির রাতে 4 জন এস্টেট এজেন্টকে হত্যা করেছে। হরিশ বাপ্পট, শঙ্কর রাও কাপসে, মিলিন্দ কাশিকর আর সচিন গায়কর। পুলিশের খুব সামান্যই অনুমান হয়েছিল যে এই কেসে অন্ধবিশ্বাসে জড়িত তান্ত্রিক গতিবিধির হাত আছে। না স্যার, সারা নাসিক খুঁজলাম, পেলাম না। ওর স্ত্রীকে নিয়ে এসো, গায়ত্রী দেবীকে। হ্যাঁ স্যার। স্যার, কুবের বাবার নাম দেওয়া যে নাম্বার পেয়েছি সেই একই নাম্বার গায়ত্রীর ফোনে নীলেশ 6 নামে সেভ করা ছিল। ভগবানের দিব্যি স্যার, ও কোথায় গেছে এই ব্যাপারে আমি কিছুই জানি না, আর না টাকা পয়সার ব্যাপারে কিছু জানি। আমি শুধু এটুকু জানি যে 13 তারিখ যে বাড়ি থেকে বেরিয়েছে এখনো অবধি আসেনি। নীলেশ টাকার বৃষ্টি করতে পারে এমন দাবি করে? আমি কিছুই জানি না স্যার, কিন্তু হ্যাঁ, লোকের মুখে কিছু শুনেছিলাম, কিন্তু ও তো আমাকে কখনো কিছু জানায়নি। কিন্তু স্যার, ও খুব পুজো টুজো করে। ষোলোই নভেম্বর তুমি 4467656554 কথা বলেছিলে। এই নাম্বারটা হলো কোনো গণেশের? এটা ওর খুড়তুতো ভাইয়ের। আমি ওকে এর জন্য ফোন করেছিলাম যে নীলেশ ওর বাড়িতে গেছে কিনা, কিন্তু ও ওখানেও যায়নি। এই গণেশ থাকে কোথায়? কারজাত। নীলেশ কোথায়, শিগগির বল। নীলেশ এখানে আসেনি স্যার। হ্যাঁ বলো, কি খবর? স্যার, গ্রামের একজন বলছিল যে নীলেশকেও মাঠের রাস্তা দিয়ে 15 মিনিট আগে যেতে দেখেছে। হাবিলদার। হ্যাঁ স্যার। নিয়ে চল বেটাকে। স্যার স্যার, এটা কি করছেন? আমি কিছু করিনি স্যার। স্যার দাঁড়া বলছি, দাঁড়া বলছি। কোথায় গেল? দাঁড়া বলছি। স্যার 13 লাখ টাকা, কিন্তু এখন অনেক টাকা মিসিং। নীলেশ, এবার তাড়াতাড়ি বল তোর প্ল্যানটা কি ছিল? A to Z সব। Your time starts now. নীলেশ, এবার তাড়াতাড়ি বল তোর প্ল্যানটা কি ছিল? A to Z সব। Your time starts now. এতে 3টে গুলি আছে। হ্যাঁ 3টে আছে তো, হয়ে যাবে। এই নে, গুনে নে। ঠিক আছে। আমি একটা লোকাল গুনার কাছ থেকে রিভলভারটা কিনি। তুই ওই চারজনকে কি করে মারলি আর কেন? হারামজাদা হরিশ আমার জীবনটা বরবাদ করে দিচ্ছিল। আমার 50,000 টাকা ফেরত দে, ফেরত দে। সব সময় সেই একই কথা। টাকা তো শুধু ওই হরিশের কাছ থেকে নিয়েছিলিস, তাই না? হরিশের কাছ থেকে 25 নিয়েছিলাম, বাকিটা
কাশীকর, শঙ্কর আর শচীনের কাছ থেকে নিই। তুই ওই চারজনকে এত টাকা সমেত ফার্ম হাউসে ডেকে পাঠালি, ওরা নিজেদের বাড়িতে মিথ্যা বলল, তুই এদের বোঝালি কি করে? আর এইভাবে এই কেসের জট খুলল। বিশ্বাস হয় না, কমপ্লিটলি শকিং। কিন্তু সত্যি এটাই যে নীলেশ আম্বেকর এই 4 জন এস্টেট এজেন্টের উপর এমন জাদু করেছিল যে তারা তাদের বাড়ির লোকেদের মিথ্যে বলেছিল আর কাছের লোকেদের থেকে অনেক টাকা ধার করেছিল আর একটা জায়গারও ব্যবস্থা করে ফেলেছিল। এখন প্রশ্ন হলো যে নীলেশের আসল উদ্দেশ্য কি ছিল, সে চালাকির কোন পন্থা প্রয়োগ করেছিল, আর কি ছিল তার তুরুপের তাস। হরিশবাবু, দীপাবলির আগের রাত্রির আর দীপাবলির রাতটা, এই দুদিন। যা, বাজে কথা বন্ধ করতো। ঠিক আছে, ছেড়ে দিন। যদি আপনাদের মনে হয় বাজে কথা তাহলে ভুলে যান। আর এমনিতেও আমি এই সমস্ত কাজ সবার জন্য করি না। নেহাত কিছু কিছু লোকের কপাল ভালো তাই, আর সেটাও যখন ভালো সময় আসে তখনই ব্যাস হয়ে যায়। এই দুটো দিন, এই দুটো দিন আপনাদের 4 জনের জন্যে মানে খুব গুরুত্বপূর্ণ। এইরকম দুটো দিন কিন্তু আর ফিরে আসবে না। আপনারা এটাই ধরে নিন যে আপনাদের ফসল পুরোপুরি পেকে গেছে। আমি খালি এক মুঠো ওপরে ছুঁড়ব আর ওপর থেকে 2 মুঠো ঝরে পড়বে। আপনারা এটাই ভাবছেন তো যে আমার এই দশা কেন? কেননা আমি সত্যিকারের কুবের বাবা। এই অলৌকিক শক্তি আমি ওপর থেকে পেয়েছি। আমি এটা কোথাও শিখি টিকিনি। আর আমি শুধু অন্য লোকেরই ভালো করতে পারি, নিজের নয়। আর এর কোনো ভুল ব্যবহার কখনো নয়। কিন্তু এগুলো তুই বুঝতে পারছিস কিভাবে? আমার ভেতরে একটা কম্পন হয়। আমি যখন এখানে আপনার দরজার সামনে এলাম তখনই ওখানেই আমার মধ্যে একটা কম্পন হলো। আর তারপর আমার হাত নিজে থেকেই আপনার দরজায় লাগানো এটার দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। আমি এটাকে নিয়ে ভেতরে এলাম আর আমি কথা বললাম উপরে, সোজা উপরে, ডাইরেক্ট। আর তারপর আমি সিগন্যাল পেলাম 12 আর 13ই নভেম্বর টাকার বৃষ্টি হবে। 12 আর 13ই নভেম্বর টাকার বৃষ্টি হবে। ঠিক আছে, আমি আপনাদের 50,000 টাকা 14ই নভেম্বর এমনিও ফিরিয়ে দেবো। জানেন কি করে? আমি কোনো সৎ মানুষকে খুঁজে বার করব আর তার জন্যই টাকার বৃষ্টি করাবো। আর সেখান থেকে আমি যে দক্ষিণা পাবো 50,000 টাকা, 1 পয়সাও বেশি নয়। আর তারপর আমি 14ই নভেম্বর আপনাদের টাকা ফিরিয়ে দেব। ঠিক আছে, আমি তাহলে আসি। কিন্তু হরিশ, এই লোকটা কি বললো ঠিক কিছু বুঝলাম না। শুনেছি খুব পুজো টুজো করে, ছেলেটা খুব ধার্মিক। গত 5 মাস ধরে আমাদের টাকা তো ফেরতই দিল না। তাহলে ভাবো, যদিও কথা মতো 14ই নভেম্বর যদি আমাদের টেবিলে এসে পুরো 50,000 টাকা ফেলে দেয়, তখন তার মানে কি? মানে এটাই যে ও আরো অনেকের জন্য টাকার বৃষ্টি করেছে। সচিন, তুই তোর এলাকার ওই ব্রোকারটার কি যেন নাম? আর হ্যাঁ, ওই গিরিশদা। তুই গিয়ে এনকোয়ারি কর এই নীলেশের ব্যাপারে। জিজ্ঞাসা কর কখনো কিছু শুনেছে কিনা, কিছু দেখেছে কিনা। তাহলে তুই টাকার বৃষ্টি করাস? না, আমি কখনো এরকম করিনি। কিন্তু ওরা বিশ্বাস করেছিল যে আমি এমনটা করতে পারি। আসলে সচিন গিরিশের সঙ্গে কথা বলেছিল। আর এমনিতেও গ্রামে অনেক মানুষ আমাকে কুবের বাবা বলে ডাকে, যেটা গিরিশ শুনেছিল। সেই জন্যই এরা 4 জন যখন আবার আমাকে ডাকলো, আমি ভেবেছিলাম এটাই বেস্ট চান্স, একটাই চালে কিস্তি মাত করা। দেখ নীলেশ, আমরা নিজেদের মধ্যে কথা বলে নিয়েছি আর ভাবলাম যে ট্রাই করতে আপত্তি কিসের, কি তাই তো? তুই আমাদের জন্য ওটাই কর, টাকার বৃষ্টি। নিশ্চয়ই করব, কিন্তু একটা কথা আছে হরিশবাবু, আর আপনারা 3 জনে শুনুন।
কিছু নিয়ম পালন করতে হবে। যেমন যদি সামান্য এদিক ওদিক হয় না, তাহলে সমস্ত নষ্ট হয়ে যাবে। কারণ ঐশ্বরিক শক্তি আমাদের উপর নজর রাখছে, আমাদের পরীক্ষা নেয়। কি রে নীলেশ, সোজা করে বল না ভাই, আমাদের কি করতে হবে? এই যে শক্তি আছে না, তাকে পয়সার বীজ ছড়াতে হয়। এই সমস্ত শক্তি ওই বীজের সঙ্গে খেলা করে, আর তারপর যখন মন্থন হয় তখন যা মনে হয় সেটাই ফেলে দেয়। তখনই হয় টাকার বৃষ্টি। কত দিতে হবে বল না। হ্যাঁ, সব বীজে কি অঙ্কুরিত হয়? হয় না তো। সেরকমই যদি আপনারা 1 লাখ দেন, তাহলে কখনো কখনো 75,000 পাবেন, কখনো হয়তো 1.25 লাখ। এখন যত বেশি দেবেন তত বেশি ফেরত পাবেন, কি তাই তো? তো এখন প্রথম শর্ত, যা হয় যতটা হয় যেমন ভাবে হোক নিয়ে আসুন। কিন্তু হ্যাঁ, চুরি নয়, ছল চাতুরি নয়, সৎভাবে যত টাকা আনতে পারেন নিয়ে আসুন। দ্বিতীয় শর্ত, এই পুরো বিষয়টা আপনারা 4 জন আর আপনাদের মাধ্যমে আমি, এই 5 জন ছাড়া যদি এই 12 আর 13 তারিখ রাতে হতে চলে এই টাকার বৃষ্টির জন্য পুজোর ব্যাপারে অন্য কেউ কিছু জানতে পারে, তাহলে সব শেষ হয়ে যাবে, ফিনিশ। শুধু তাই নয়, টাকার জায়গায় রক্তের বৃষ্টি হবে। একবার ক্যান্সেল করে দিলে কিছু হবে না, কিন্তু যদি কেউ মুখ খোলে তাহলে ভুলে যান। তৃতীয় আর শেষ শর্ত, পরিবেশটা নির্জন হওয়া দরকার, কোনো শোরগোল চলবে না, পরিচ্ছন্ন এবং সুন্দর। তোর এই 3টে শর্তেই হয়ে যাবে। তাহলে ঠিক আছে, আপনারা মন থেকে প্রার্থনা করুন, আর বাকি সব আমার উপর ছেড়ে দিন। টাকার বৃষ্টি হবে হরিশবাবু, আর দেখবেন কিরকম ভাবে হয়। আজ আর কাল? হ্যাঁ, আজ পৌঁছবো আর কাল রাত পর্যন্ত থাকবো। বাবা, ডিলটা এত ইম্পর্টেন্ট হলে আমি ওখানে চলে যাচ্ছি। এই ডিল আমি আর শুধু আমিই করতে পারবো। বাবা, ডিল তাও সোলাপুরে? আরে মহেশ, খুব বড় ডিল এটা। নাগপুরে একটা বড় পার্টি পেয়েছি, ডিল করতে যাচ্ছি। কি রে মিলেন, সব ভালো তো? এই দীপাবলি বকশিস, আমরা 14 তারিখ পর্যন্ত এখানেই আছি। বাহ রে ভণ্ড সাধু, বাহ, ভালোই বোকা বানিয়েছিলে। ফাঁদটা ভালোই করেছিলে। আর আশ্চর্যের কথা, ওরা এই ফাঁদে পাও দিল আর জীবনটাই হারিয়ে ফেললো। ঘন্টা হয়ে গেছে, এখন অবধি তো কিছু হলোই না। এটা কি পুজো রে? আগুন না ঘি কিছুই নেই। দেখুন, পুজো পাঠ মন থেকে হয়। আপনার কি মনে হয় এসব তন্ত্রমন্ত্র টুকটাক এতে কাজ হয়? এ সমস্ত ফালতু কথা এসব টিভিতে দেখায়, কিন্তু আসল কাজ মনে শ্রদ্ধা থেকে হয়, ভক্তি থেকে হয়। আর আপনি জানেন, এটাও একটা সায়েন্স, এটা ফালতু নয়। এই কি 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 হরিশবাবু, আজ হবে না, আজ হতে পারে না। মানে? আমাকে শক্তিরা সিগন্যাল দিয়েছে, আজ কিছু নিয়ম ভঙ্গ হয়েছে, কিন্তু কাল রাতে এমনভাবে টাকার বৃষ্টি হবে যা আজ পর্যন্ত কখনো হয়নি। নীলেশ, তো শক্তি বলেছিল না 12-13 তারিখে বৃষ্টি পড়বে, আর 12 তারিখ পড়ে না বৃষ্টি। নীলেশ,
তুই এবার বৃষ্টি নামা, চল দেখি। এক্ষুনি বৃষ্টি নামা, চল। দেখুন, আপনারা এরকম ভাবে কথা বলবেন না। এই শক্তিরা আমাদের চারপাশে রয়েছে, শান্ত থাকুন। এই তোরা পাগল হয়েছিস? হ্যাঁ, সরি। আমিও সরি। হবে, কাল হবে। এই শক্তিরা আমাকে খবর পাঠিয়েছে, কাল বৃষ্টি হবে, টাকার বৃষ্টি হবে। আমি কি বলছি, খুব খিদে পেয়ে গেছে। আরে কিছু খাবার আনাই না। আমি এখন চিকেন তন্দুরি খাবো, আর কিছু জানি না। না, এসব খাবার আসবে না। খাবার আমি অর্ডার করব। আপনাদের অবস্থা ঠিক নয়। বাইরে হোটেল গঙ্গা আছে, ওখান থেকে নিয়ে নিচ্ছি। কালকে কখন হবে এই বৃষ্টি? এগুলোর জন্য কি কোনো টাইম ফিক্স করা থাকে নাকি? না, যখন আমি সিগন্যাল পাবো হয়ে যাবে। হবে তো ওটা একদম। আর যদি না হয় না, আমি সব ছেড়ে দেবো, সব কিছু। সালা 4 ঘন্টা হয়ে গেল, ওপর থেকে বৃষ্টি পড়া তো দূরের কথা, সালা এক ফোঁটা পড়েনি। আমি কি বলছি শোন, এই বেটা না আমাদের মুরগি করছে, বুঝলি? সরি। ঠিক আছে, আমি খাবার নিয়ে আসছি। জানি না, লেট নাইটে হয়তো বৃষ্টি হতে পারে। আরে এখনো তো শুরুই করতে পারলো না, তাহলে কখন হবে ওইসব? আর এমনিতে আমরা কি বা করতে পারি? বসে থাকি চুপচাপ। এবার কি হলো? কোথায় যাচ্ছে? আরে এবার কোথায় যাচ্ছে? ওরা 4 জন ছিল, আর আমার কাছে 3টে গুলি। এই নীলেশ, এই চল, বন্ধ কর সবকিছু। হ্যাঁ, আমার দরকার নেই, আমার কিছু দরকার নেই সব। তোকে ভালো করে মজা টের পাওয়াবো আমি। শালা এত কষ্ট করে এইসব টাকা তোর জন্য নিয়ে আসলাম আমি, দীপাবলির দিন সবাইকে ছেড়ে তোর জন্য এখানে আসলাম আমরা। হ্যাঁ, তুই শালা এখানে নাটক করছিস, আমরা কিছু বুঝতে পারছি না। না, এই শালা বন্ধ কর। এই তোকে জিজ্ঞাসা করছি রে, কিরে শালা কানে কথা ঢুকছে না? মেরে থোবরা শালা বিলা করে দেবো। কি করছিস? মারিনি, আমি ওকে মারিনি। ও শাস্তি পেয়েছে। শক্তিরা আমাকে মাধ্যম করে আপনাদের 3 জনকে এই খবর পাঠিয়েছে। শান্ত থাকবেন। এখন আর হরিশবাবুর ওপর এই টাকার বৃষ্টি হবে না। এর টাকাটাও আপনারা 3 জন ভাগ করে নেবেন। বলুন, বৃষ্টি করাবো? নীলেশ বেটা পাগল হয়ে গেছে। না, এরকম আমার চাই না, আমার দরকার নেই। আমি এখানে থাকছি না, আমি চললাম। গিয়ে তো পুলিশকে বলে দেবো। কি করছে? একবার এই শক্তির দুনিয়ায় প্রবেশ করলে ফিরে যাওয়ার আর কোনো পথ নেই। ওয়ান ওয়ে এন্ট্রি।
আমি কিছু করি আমি একে যতটাই অবিশ্বাস্য বা কাল্পনিক বলে মনে করা হোক না কেন, কিন্তু এটাই সত্য যে এমনটাই হয়েছিল। চারজন ভালো রোজগারে মানুষ লালসার বশবর্তী হয়ে এটা মানতে শুরু করে যে টাকার বৃষ্টি হবে, তাদের ইনভেস্টমেন্ট দ্বিগুণ হবে। নীলেশের মতো পাষণ্ডের এসব করা কোনো অসম্ভব ব্যাপার নয়, কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে এই চারজন এই জালে কিভাবে ফাঁসলেন। এতগুলো টাকা ধার করলেন, বাড়ির লোকেদের কাছে মিথ্যে বললেন, আর নিজেদের সবচেয়ে বড় পুঁজি জীবনটাকেই হারিয়ে বসলেন। পুলিশ নীলেশের কাছ থেকে অনেক টাকাই উদ্ধার করেছে, যা সে আলাদা আলাদা জায়গায় লুকিয়ে রেখেছিল। এরকম মনে হচ্ছিল যে নীলেশের স্ত্রী গায়ত্রী নীলেশের এই অপরাধের ব্যাপারে কিছুই জানত না। আনলাইসেন্সড রিভলভার আর গুলি বিক্রেতাকেও অ্যারেস্ট করা হয়েছিল। সূত্র অনুযায়ী এই 4 এস্টেট এজেন্ট অনেক টাকাই ধার করেছিলেন, যাতে নীলেশ টাকার বৃষ্টি করতে পারে। নীলেশ সম্পূর্ণভাবে তাদেরকে নিজের বশে করে ফেলেছিল, এটা বলে যে যত বেশি টাকা ঢালবে তত বেশি টাকার বৃষ্টি হবে। লালসার কোনো সীমা হয় না, আর মানুষের লালসার সুযোগ সন্ধানীর সংখ্যাও কম নয়। টাকা হোক, প্রপার্টি হোক, সন্তানের ইচ্ছা হোক, লাভ লাইফ, সেক্স লাইফ, পুরনো শত্রুতা, নীলেশের মতো প্রতারককে আপনি সব জায়গায় পাবেন, যে মানুষের দুর্বলতা আর লালসা এই দুটোরই সুযোগ নেওয়ার জন্য জাল পেতে বসে থাকে। অন্ধবিশ্বাসের জালে ফেসে যাওয়া মানুষ সবসময় বোকামির পরিচয় দেয়, কারণ তারা একটা সম্পূর্ণ মিথ্যা আর অবাস্তব ধারণাকে বিশ্বাস করতে থাকে। এটা মানতে থাকে যে নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে দৈব শক্তি থাকে, যারা মাধ্যম হয়ে সাধারণ মানুষের সমস্যাগুলিকে চমৎকারের দ্বারা সমাধান করতে পারে। আর এই নির্দিষ্ট মানুষগুলো সুপারন্যাচারাল পাওয়ারের সঙ্গে সরাসরি কথা হয়। ভবিষ্যৎবাণী, ব্ল্যাক ম্যাজিক, শক্তির বিনাশ, তন্ত্রমন্ত্র, মানুষের সবকিছু শিকার সর্বদা দুঃসময় হয়। অবাক করার বিষয় হলো এই তান্ত্রিক আর এজেন্টদের অ্যাড সবসময় খবরের কাগজ আর রেল স্টেশনে দেখা যায়। তার চেয়েও বড় কথা, আমাদের দেশের ন্যাশনাল টিভি চ্যানেলগুলোতেও দেখানো হয়। একটু যুক্তি দিয়ে ভাবুন, যদি এসব করাতে আমাদের জীবন বদলে যেত, তাহলে কারো কাজ করার কোনো প্রয়োজনই হতো না। আমরা শুধু বাড়িতে বসে পুজো পাঠ করতাম, আর আমাদের সমস্ত প্রয়োজন, সব ইচ্ছা আপনা আপনি পূরণ হয়ে যেত। মধ্যযুগীয় অবৈজ্ঞানিক পরম্পরার উপর আস্থা রেখে চমৎকারের আশা করা মানুষের সবচেয়ে বড় ভুল। আমরা সবাই জানি যে এই সমস্ত কিছু শুধু অবৈজ্ঞানিকই নয়, বরং অমানবিকও। কিন্তু আমাদের মধ্যে বহু মানুষ আছেন যারা কোনো না কোনোভাবে অন্ধবিশ্বাসের জালে আবদ্ধ। লেবু আর লঙ্কা রাস্তায় ফেলে তারা রাস্তা নোংরা করে, নিজেদের সন্তানদের ওগুলোতে পা দিতে নিষেধ করে এটা বলে যে কুনজর লাগতে পারে। কি হয়েছে আমাদের দৃষ্টির? কবে খুলবে আমাদের চোখের থেকে সেই ভয়ের পট্টি? কবে আমরা সত্যিটা দেখতে পারবো? এই প্রশ্নের সঙ্গেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেসের সাথে।